রাশিয়াকে ছাড়া সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয় মন্তব্য জার্মানির। রামাদিতে আইএসের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে ইরাকি বাহিনী। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় গত 14 দিনে 32 ফিলিস্তিনি নিহত। নেতানিয়াহুর দমন নীতির কারণে বেড়ে যেতে পারে ধর্মীয় সংঘাত, আশঙ্কা আব্বাসের। তুরস্কে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় হামলাকারী দুজনের পরিচয় প্রকাশ। আইএস ও পিকেকে উভয়ই জড়িত, অভিযোগ তুর্কি প্রধানমন্ত্রীর। এবং পশ্চিমবঙ্গ সরকারের পর এবার সুভাষ বসুর গোপন নথি প্রকাশ করবে ভারতের কেন্দ্রীয় সরকার। নেতাজির পরিবারের আহ্বানে সাড়া দিয়ে মোদির প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। রাশিয়াকে ছাড়া সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। আইএস বিরোধী অভিযানে সিরিয়া সরকারকে ইরানের সামরিক সহযোগিতার বিষয়ে দামেস্কে বৈঠকে বসেছেন দুদেশের প্রতিনিধিরা। ইরাকের রামাদিতে আইএসের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। এদিকে চীন বলেছে এখনই সিরিয়ায় যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা তাদের নেই। আইএস দখলকৃত সিরীয় শহর আলেপ্পোয় বুধবার তীব্র হামলা চালায় রুশ বিমান। গত 24 ঘন্টায় আলেপ্পোর 41টি আইএস অবস্থানে এই হামলা চালায় বলে জানায় রুশ বাহিনী। একই দিন রাক্কা, হামা, ইদলিব ও লাতাকিয়ায় চালানো এই বিমান হামলার ভিডিও চিত্র প্রকাশ করে রুশ প্রতিরক্ষা দপ্তর। রুশ বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা ও রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার দামেস্কে বৈঠকে বসেন সিরিয়া ও ইরানের আলোচকেরা। রুশ বিমান হামলা শুরুর পর সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ মাসের শুরুতেই কয়েকশো সেনা পাঠিয়েছে ইরান। অন্যদিকে আইএস বিরোধী অভিযানে সিরিয়া এখনই যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা চীনের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বুধবার জার্মানির পার্লামেন্টে দেয়া এক ভাষণে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার জানান, রাশিয়াকে ছাড়া সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধান অসম্ভব। জঙ্গি সংগঠন ও সন্ত্রাসীদের দমনে যে অভিযান চলছে তার প্রয়োজন ছিল এবং তা বন্ধ করা ঠিক হবে না। তবে এতে করে সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের কোনো সমাধান হবে না। সিরিয়ায় চলমান সংঘাত নিরসনের পাশাপাশি দেশটির রাজনৈতিক অচলাবস্থা সমাধানেও যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তবে গত কয়েক সপ্তাহের পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি রাশিয়াকে ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। সিরিয়ায় অবস্থানরত মার্কিন ও রুশ যুদ্ধ বিমানের মধ্যে আলাদা আলাদা নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বুধবার এ বিষয়ে বৈঠকে বসে রুশ ও মার্কিন বাহিনীর কমান্ডাররা। তবে সিরিয়ার আইএস বিরোধী অভিযান যৌথভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সেনা প্রতিনিধি দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। বুধবার রুশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। আজই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেয়েছি আমরা। এ বিষয়ে আলোচনার জন্য মার্কিন সেনা প্রতিনিধি দল মস্কোয় পাঠানো কিংবা মস্কোর প্রতিনিধি দলকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো কিছুই করবে না তারা। রামাদি এলাকা চারদিক থেকে ঘিরে অগ্রসর হচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তা করছে মার্কিন সেনা প্রশিক্ষকেরা। শহরটি আইএস মুক্ত করতে ইরাকি বাহিনীর এখনই চূড়ান্ত অভিযানে যাওয়া উচিত বলে জানিয়েছে পেন্টাগন। অভিযানের সামগ্রিক অবস্থা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একথা জানায় মার্কিন সেনা সদর। আদনান আহমেদ, সময় সংবাদ। এদিকে মার্কিন বিমানের খুব কাছ দিয়ে একটি রুশ বিমানের উড়ে যাওয়াকে কেন্দ্র করে মার্কিন বাহিনী ও দেশটির কয়েকটি গণমাধ্যমের দাবির জবাব দিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তর। গত মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোয় অভিযানে থাকা একটি রুশ Su-25 বিমানের অ্যালার্ট সিস্টেম ধরা পড়ে অজ্ঞাত উড়ন্ত বস্তু। এটি কোন দেশের বিমান তা নিশ্চিত হতেই রুশ বিমান কাছাকাছি উড়ে যায় বলে জানান রুশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র। মার্কিন জোটের বিমান নিশ্চিত হওয়ার পরপরই রুশ বিমানটি ফিরে আসে বলেও জানান তিনি। ভয় দেখাতে নয়, পরিচয় নিশ্চিত হতেই রুশ বিমান এত কাছে অবস্থান নেয় বলে দাবি করা হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় গত 14 দিনে 32 ফিলিস্তিনি ও 8 জন ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও 200 মানুষ। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দমন নীতির প্রস্তাব অনুমোদন দেয় দেশটির নিরাপত্তা পরিষদ। এরপর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কড়া অবস্থানে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের দমন নীতির সমালোচনা করে দুদেশের মধ্যে ধর্মীয় সংঘাত বেঁধে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। পূর্ব
জেরুজালেমের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেয়া ও ফিলিস্তিনি যুবককে হত্যার প্রতিবাদে বুধবার পশ্চিম তীরে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। এ সময় আন্দোলনকারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। নিজের দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে কে না চায়, কিন্তু এই পরিস্থিতিতে খুবই ভয়ের মধ্যে থাকি। শহরে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, এটাই আশা। জেরুজালেমে ইসরায়েলি নাগরিকদের ওপর একের পর এক ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে দেশটির নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত দমননীতির অনুমোদন দিলে সেনাবাহিনী বেপরোয়া হয়ে ওঠে। ওই দমননীতিতে পূর্ব জেরুজালেমে জরুরি অবস্থা জারি, গণপরিবহনে পুলিশ মোতায়েন, চিহ্নিত ফিলিস্তিনিদের বাড়িঘর গুড়িয়ে দেয়া সহ বেশ কয়েকটি নিপীড়নমূলক ব্যবস্থা রাখা হয়। জেরুজালেম সীমান্তে নিরাপত্তার জন্য আমি পুলিশের 16টি ইউনিট মোতায়েন করেছি। আগে থেকে সতর্ক অবস্থানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপরও যদি সংকট সমাধান না হয় তবে আমরা আরো ব্যাপক পরিসরে সেনা মোতায়েনের ক্ষেত্রে কোনো দ্বিধা করব না। ইসরায়েলের এমন কড়াকড়ি আরোপের ফলে দুদেশের মধ্যে ধর্মীয় সংঘাত বেড়ে যাবে বলে হুঁশিয়ারি করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ইসরায়েলি দমননীতিকে অযৌক্তিক উল্লেখ করে তা দুদেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নিপীড়ন চালাচ্ছে তা মেনে নেওয়া যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ইসরায়েল যে দমননীতির প্রস্তাব করেছে তা অযৌক্তিক এবং ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। এদিকে জেরুজালেম সীমান্তে অতিরিক্ত ইসরায়েলি সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুদেশকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার আহ্বান জানায় তারা। যারা প্রাণ হারাচ্ছে তারা সবাই রাজনীতির বাইরের সাধারণ মানুষ। তারা ফিলিস্তিনি নাকি ইসরায়েলি সেটা বড় বিষয় নয়। এই উত্তেজনা প্রশমনে আমরা দুদেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করছি। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যস্থতায় দুদেশের নেতাদের মধ্যে ফোনে কথা বলার ব্যবস্থা করা হবে। ইসরায়েলি সহিংসতার পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের বিশেষ দূত রিয়াদ মানসুর ফিলিস্তিনিদের রক্ষায় নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলাকারী দুজনের পরিচয় প্রকাশ করেছে তুর্কি নিরাপত্তা কর্তৃপক্ষ। সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থে ইতোমধ্যে আঙ্কারার পুলিশ প্রধানকে বরখাস্তও করা হয়েছে। এদিকে ভয়াবহ ওই হামলার পেছনে ইসলামিক স্টেট ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে উভয় সংগঠনই জড়িত বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। গেল শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বামপন্থী এইচডিপি পার্টি ও কয়েকটি সমমনা সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে বোমা হামলায় প্রাণ হারায় 106 জন নাগরিক, আহত হয় 200-রও বেশি মানুষ। এই ঘটনায় ইতোমধ্যে দেশটিতে ক্ষমতাসীন একে পার্টির সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ব্যর্থতার দায় মাথায় নিয়ে এখনই তুরস্কের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারোগলু। আমি মনে করি তুরস্কের জনগণ ও দায়িত্বের প্রতি সম্মান দেখিয়ে এখনই তাদের সরে যাওয়া উচিত। এটা তাদের রাজনৈতিক কর্তব্য, আর তা না করলে তারা জনগণের দুঃখই কেবল বাড়াবেন। এর সমালোচনার মধ্যেই বুধবার তুর্কির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে রাজধানী আঙ্কারার পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ 2 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কাজে আরও স্বচ্ছতা আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। একই দিন ভয়াবহ ওই হামলা চালানো হামলাকারী দুজনের পরিচয় প্রকাশ করেছে নিরাপত্তা কর্মকর্তারা। এদের মধ্যে একজন গেল জুলাই মাসে সিরিয়া সীমান্তবর্তী সুরুসে আত্মঘাতী হামলা চালানো আব্দুর রহমান আলাগোজের ভাই। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা ইউনুস এমরে আলাগোজ এবং ওমর দেনিস দুন্দার নামের 2 হামলাকারী উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত। তবে তুর্কি প্রধানমন্ত্রী হামলার জন্য বামপন্থী বিদ্রোহী সংগঠন পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকেও দায়ী করছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য দেশ পিকেকে সদস্যদের অস্ত্র সরবরাহ করবে, এটা সহ্য করবে না তুরস্ক সরকার। আমরা গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছি, বিশেষত অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতিমধ্যে আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি যেগুলো আইএস এবং পিকেকে নির্দেশ করে। এরই মধ্যে বুধবার তুরস্ক সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সোলি নিনিস্টোকে সাথে নিয়ে ওই ভয়াবহ হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, দীর্ঘ আলাপ আলোচনার পর বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের শান্তি চুক্তি সই, রাজনৈতিক মীমাংসার প্রথম পদক্ষেপ এটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর এবার ভারতের কেন্দ্রীয় সরকারও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে দেখা করতে আসা নেতাজির পরিবারের ৩৫ সদস্যের সঙ্গে সাক্ষাতে এ ঘোষণা দেন। বৈঠক শেষে আগামী বছর ২৩ জানুয়ারি সুভাষচন্দ্রের ১১৮তম জন্মদিনের দিন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সংরক্ষিত এ সংক্রান্ত গোপন নথি প্রকাশ শুরুর প্রতিশ্রুতি দেন মোদী। নরেন্দ্র মোদীর আহ্বানে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের ৩৫ জন সদস্য। প্রায় ১ ঘণ্টা বৈঠকে তাদের মধ্যে নেতাজির গৌরবময় কর্মজীবন ও তার অন্তর্ধান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম। প্রধানমন্ত্রীর কাছে সুভাষ বসুর নিখোঁজ হওয়ার বিষয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি জানান তার পরিবারের সদস্যরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সরকারের কাছে থাকা নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশে সম্মতি প্রকাশ করেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। নেতাজির পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও তাদের সান্নিধ্য পেয়ে অত্যন্ত খুশি। নেতাজির আসন্ন জন্মদিবসে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো তার সম্পর্কিত গোপন নথি প্রকাশ করা হবে। এর আগে গত ১৫ই সেপ্টেম্বর নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার। ১২,৭৪৪ পৃষ্ঠার এই নথিতে সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় নিহতের কথা কোথাও উল্লেখ নেই বলে জানায় কর্তৃপক্ষ। একই সঙ্গে তখন কেন্দ্রীয় সরকারের প্রতি নেতাজি সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের আহ্বান জানান পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তৎকালীন জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু কংগ্রেসের প্রথাগত রাজনীতির প্রতি বিতৃষ্ণ হয়ে ১৯৪২ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাদের সংগঠিত করে আজাদ হিন্দ ফৌজ নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের পরাজিত ও বিতাড়িত করে ভারতবর্ষকে স্বাধীন করাই ছিল এই বাহিনীর লক্ষ্য। এজন্য সুভাষ বসু জাপান ও জার্মানির সহযোগিতা নিতেও পিছপা হননি। বলা হয়ে থাকে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়, কিন্তু তার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে আজও নেতাজির অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন হয়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের কট্টরপন্থী দল শিবসেনার সঙ্গে জোটবদ্ধ থাকা না থাকার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। আজ দলটির মন্ত্রিসভার সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে জি নিউজ। এতে ক্ষমতাসীন এনডিএ জোটের দুই অংশীদার বিজেপি ও শিবসেনার মধ্যে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। গত কয়েকদিন ধরে দাদ্রি হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সহ দলটির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে আসছে শিবসেনা। এই ধারাবাহিকতায় দলটির সঙ্গে একজোটে থাকবে কিনা সে বিষয়ে আলোচনায় বসছে বিজেপি। শিবসেনার কট্টরপন্থী মনোভাবের কারণেই দলটির সঙ্গে বিজেপির বৈরী সম্পর্ক বিরাজ করছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ভারতের দাদ্রি হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা বোমা হামলা চালাতে পারে বলে দেশটির গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করে। খবরে আরও বলা হয়, জঙ্গিদের মূল লক্ষ্য হতে পারেন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষস্থানীয় নেতা অশোক সিংঘাল ও প্রবীণ তোগারিয়া। আসন্ন ধর্মীয় উৎসবগুলোতেও হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের দাদ্রির বিষাদা গ্রামে গো হত্যা ও গোমাংস খাওয়ার অভিযোগ তুলে ৫০ বছর বয়সী মোহাম্মদ আখলাকে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। ইরান শিগগিরই তার অস্ত্রভান্ডারের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আভ্যন্তরীণভাবে উদ্ভাবিত ও নির্মিত বর্তমান ক্ষেপণাস্ত্রের জায়গায় তারা আরও উন্নত মানসম্পন্ন নতুন প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলবে বলে জানিয়েছেন ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান। এদিকে পার্লামেন্টে অনুমোদনের পর ইরানের অভিভাবক পরিষদেও পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা বাস্তবায়নের রূপরেখা অনুমোদিত হয়েছে। ওদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের উন্নয়ন ইসলামী বিপ্লবের আদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত। বুধবার
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে ভূগর্ভস্থ টানেলে মজুত করে রাখা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণের জন্য ব্যবহৃত উৎক্ষেপকের ভিডিও ফুটেজ প্রচার করা হয়। এই টানেল কোথায় অবস্থিত প্রতিবেদনে তা উল্লেখ করা না হলেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ডিভিশন বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আমূল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যেই সব পুরনো ক্ষেপণাস্ত্রের জায়গা নেবে নতুন অত্যাধুনিক দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। নতুন প্রজন্মের এসব অস্ত্রের মধ্যে তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র থাকবে। আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সব ঘাঁটিতে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে। একই দিন তেহরানে দেশের বিশিষ্টজনদের সঙ্গে এক সমাবেশে মিলিত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের বিপ্লবী তৎপরতা ও আদর্শ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানের উন্নতি ও প্রভাব বাড়তে থাকবে। কিছু লোক ও সংবাদ মাধ্যম তরুণদের মধ্যে ইরানের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে হতাশা ছড়াচ্ছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। ইরানের পরমাণু অগ্রগতি সহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়ন কোনো কাল্পনিক বিষয় নয়, সারা বিশ্ব তা জানে। এসব উন্নয়নের কথা প্রচার হওয়া দরকার। ইরানের তরুণরা বৈজ্ঞানিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে গর্বিত হতে পারে। এদিকে পার্লামেন্টের পর ইরানের অভিভাবক পরিষদেও অনুমোদিত হয়েছে নিরাপত্তা পরিষদের 5 সদস্য ও জার্মানির সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতার রূপরেখা। বুধবার 12 সদস্যের অভিভাবক পরিষদে সর্বসম্মতিক্রমে এটি পাশ হয়। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে অবৈধ তৎপরতার অভিযোগ এনে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইসলামাবাদ। আগামী 20 অক্টোবর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। তিনি বলেন, সেখানে 22 অক্টোবর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পাক প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি পাকিস্তানে ভারতের সন্ত্রাসবাদী কার্যক্রম উস্কে দেওয়ার বিষয়টি নিয়েও কথা হবে। কাশ্মীর সীমান্ত পাড়ি দিয়ে অন্তত 300 পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করছে। নয়াদিল্লির পক্ষ থেকে এমন অভিযোগের পরপরই ইসলামাবাদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলা হলো। ভারত সবসময়ই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এর তীব্র নিন্দা জানায় বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বুধবার ইসরায়েল পৌঁছে কথা বলেন তিনি। জর্ডান এবং ফিলিস্তিন সফর শেষে প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে বুধবার ইসরায়েলের জেরুজালেম পৌঁছান প্রণব মুখার্জি। এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন তাকে স্বাগত জানান। প্রণব মুখার্জি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সহিংসতায় ভারত উদ্বিগ্ন এবং এ ধরনের সহিংসতা দমনে তার দেশ সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। একই সঙ্গে ওই অঞ্চলের উন্নয়নে ইসরায়েলকে আরও বেশি করে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। দীর্ঘ আলাপ আলোচনার পর বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করেছে মিয়ানমার সরকার। তবে দেশটিতে সক্রিয় 15টি বিদ্রোহী সংগঠনের মধ্যে 7টি এই চুক্তির আওতার বাইরে থেকে গেছে। বিদ্রোহীদের সঙ্গে টানা 2 বছরের আলাপ আলোচনার পর বৃহস্পতিবার নাইপিডোতে দুপক্ষের মধ্যে এ শান্তি চুক্তি সই হয়। মধ্যস্থতাকারীরা বলছেন যে 7টি গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি হয়নি তাদের সঙ্গে দূরত্ব খুব বেশি নয়, তারাও একটি খসড়া চুক্তিতে রাজি হয়েছে। মিয়ানমার সরকার এই চুক্তিকে চূড়ান্ত রাজনৈতিক মীমাংসার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বৃহত্তর স্বায়ত্তশাসন দাবি করা বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সঙ্গে অনেকদিন ধরেই মিয়ানমার সরকারের সশস্ত্র সংঘাত চলছে। আফগানিস্তানের কুন্দুজ শহরের হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনা তদন্ত করতে জেনেভা কনভেনশনের আওতায় একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেডেসেন্স সান্স ফ্রন্টিয়ার MSF বা ডক্টরস উইদাউট বর্ডার্স। ইতোমধ্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল এই বোমা হামলার বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেও আফগান ও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত না পাওয়ায় তা স্থবির হয়ে আছে। MSF এর নির্বাহী পরিচালক জেসন কোন জানান, এই বোমা হামলার পর যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্ত্র মজুদ রাখার মিথ্যা অভিযোগ তুলেছিল। MSF এর লক্ষ্য ও উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত এই হাসপাতালে কেন হামলা চালানো হয়েছে তা জানতে ঘটনার মূলে যেতে হবে। চলতি মাসের শুরুতে ওই মার্কিন বিমান হামলায় 12 MSF সদস্য সহ 22 জন নিহত হয়।
বন্ধ হয়ে যায় 10,000 রোগীর চিকিৎসা সেবা। কোরআন ও বাইবেল সহ 4টি ধর্মগ্রন্থকে সন্ত্রাসের উস্কানিদাতার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরআন শরীফের কিছু সূরা এবং আয়াত নিয়ে সংকলিত প্রেয়ার, ইটস মিনিং অ্যান্ড প্লেস ইন ইসলাম নামের একটি বই সন্ত্রাসে উস্কানি দেয় এই অভিযোগে নিষিদ্ধ করে শাখালিনের একটি আদালত। এতে করে পুরো কোরআন শরীফ রাশিয়ায় নিষিদ্ধ বলে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই বিভ্রান্তি কাটাতে পবিত্র কোরআন ও খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল, ইহুদিদের তানাক বা হিব্রু বাইবেল এবং তিব্বতী বুদ্ধদের ধর্মীয় গ্রন্থ কাঙ্গিউরকে নিষিদ্ধের তালিকা থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এর ফলে রাশিয়ায় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বাড়বে বলে মনে করা হচ্ছে। গেল মাসেই মস্কোতে রাশিয়ার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করেন পুতিন। রাশিয়া ইউক্রেন সীমান্তে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH17 বিধ্বস্তের ঘটনায় নেদারল্যান্ডসের প্রকাশিত তদন্ত প্রতিবেদন পক্ষপাতদুষ্ট ও মিথ্যা বলে মন্তব্য করেছে রাশিয়ার বিমান কর্তৃপক্ষ এবং পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। মঙ্গলবার ডাচ সেফটি বোর্ডের প্রকাশিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বিমান বিধ্বস্তের যে কারণ উল্লেখ করা হয় তা বাতিল করে দেয় রাশিয়ার বিমান কর্তৃপক্ষ। পূর্ব ইউক্রেন থেকে রাশিয়ার তৈরি বাগ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কে বা কারা এর সঙ্গে সংশ্লিষ্ট তা স্পষ্ট করে জানানো হয়নি। প্রতিবেদনের প্রতি অনাস্থা পোষণ করে রুশ বিমান কর্তৃপক্ষ একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে। তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত রাশিয়ার সহায়তা না নেয়ায় নিন্দা জানায় তারা। গত 17 জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে 298 আরোহী নিয়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক শহরে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে মোকাবেলায় ক্যামেরুনে 300 মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ওয়াশিংটনে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট। তবে ক্যামেরুনে মার্কিন সেনারা সরাসরি স্থল অভিযানে অংশ না নিয়ে বোকো হারামের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে বলেও এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। সেই সঙ্গে মার্কিন সেনারা দেশটির বিভিন্ন এলাকায় বোকো হারাম সদস্যদের গতিবিধির ওপর গোপন নজরদারির কাজ করবে বলেও জানায় হোয়াইট হাউস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি নির্মাণাধীন সেতু ধসে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়াও আহত হয়েছেন আর অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দিনের ব্যস্ত সময়ে শহরের বাণিজ্যিক এলাকার কাছে অবস্থিত M1 মহাসড়কে নির্মাণাধীন একটি অস্থায়ী সেতু হঠাৎই ধসে পড়ে। এ সময় সেতুর নিচে চাপা পড়ে বেশ কয়েকটি গাড়ি ও কয়েকজন পথচারী। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 ব্যক্তি। এছাড়া আহত 20 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সেতু ধসে পড়ার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। দিনের ব্যস্ত সময়ে দুর্ঘটনা ঘটায় মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় চারপাশের রাস্তাগুলোতে দেখা দেয় তীব্র যানজট। রাশিয়ার উত্তরাঞ্চলীয় খাবারোভস্ক শহরের একটি শপিং মলে বুধবার একটি ভালুক ঢুকে পড়লে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শপিং মলের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভেতরে আটকে পড়া ভালুকটিকে দিশেহারা হয়ে এদিক ওদিকে ছুটোছুটি করতে দেখা যায়। খবরটি পুলিশের কানে যাওয়া মাত্রই বেশ কয়েকটি টিম পুরো শপিং মল ঘিরে ফেলে, কিন্তু তার আগেই সদর দরজা ভেঙে শহরের ব্যস্ত রাস্তায় বেরিয়ে পড়ে ভালুকটি। এমন অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ভারী অস্ত্র নিয়ে মাঠে নামেন সেনা সদস্যরা। এ সময় তারা ভালুকটিকে ধাওয়া দিয়ে একটি শিশু উদ্যানের কাছে গুলি করে হত্যা করেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তা তদন্ত করে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জার্মানিতে শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত। জার্মানির বিভিন্ন অঞ্চল তুষারের চাদরে ঢেকে গেছে। বুধবার মধ্য জার্মানিতে তাপমাত্রা কমে -4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জার্মান আবহাওয়া দপ্তর। বেশ কিছু রাস্তায় বরফ জমে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় নিজ উদ্যোগেই বাড়ির আশপাশে বরফ পরিষ্কার করছেন অনেকে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাশিয়াকে ছাড়া সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয়, মন্তব্য জার্মানির। রামাদিতে আইএসের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে ইরাকি বাহিনী।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় গত 14 দিনে 32 ফিলিস্তিনি নিহত। নেতানিয়াহুর দমননীতির কারণে বেড়ে যেতে পারে ধর্মীয় সংঘাত, আশঙ্কা আব্বাসের। তুরস্কে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় হামলাকারী দুজনের পরিচয় প্রকাশ। আইএস ও পিকেকে উভয়ই জড়িত, অভিযোগ তুর্কি প্রধানমন্ত্রীর। এবং পশ্চিমবঙ্গ সরকারের পর এবার সুভাষ বসুর গোপন নথি প্রকাশ করবে ভারতের কেন্দ্রীয় সরকার। নেতাজির পরিবারের আহ্বানে সাড়া দিয়ে মোদির প্রতিশ্রুতি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।